প্রিয় সাংবাদিকবৃন্দ, অপ্রয়োজনীয় ও দুর্নীতিগ্রস্ত মেগা প্রজেক্টের বিপরীতে বরাদ্দকৃত অর্থ আপাতত বন্ধ রেখে বিপুল পরিমাণ অর্থ সাশ্রয় করা সম্ভব। প্রতিটা সরকার কুইক রেন্টাল বিদ্যুৎ উৎপাদনের ক্যাপাসিটি চার্জ বাবদ বর্তমান বাজেটে বরাদ্দ রেখেছিল 40,000 কোটি টাকা, যার পরিমাণ 2023-24 অর্থ বছরে ছিল 32,000 কোটি টাকা। মেয়াদ শেষ হয়ে গেলেও নিজেদের স্বার্থে বছরের পর বছর বাড়ানো হয়েছে এগুলোর মেয়াদ। গত 14 বছরে এই বিদ্যুৎ কেন্দ্রগুলোতে এমন লুটপাট হয়েছে প্রায় 1,25,000 কোটি টাকার ওপর। শ্বেতপত্র কমিটিতে অন্তত উঠে এসেছে যে বিগত ফ্যাসিস্ট সরকারের সময় উন্নয়ন বাজেটের 40% লুটপাট করা হয়েছে। বরাদ্দকৃত বাজেটের অধিকাংশই অর্থ ব্যয় করা সম্ভব হয় না। এ সকল খাতে তাদের বরাদ্দকৃত অর্থ হ্রাস করে বাজেটের আকারকে আরও যৌক্তিকভাবে ছোট করে আনা সম্ভব। এভাবে খরচ কমানোর পাশাপাশি সরকার এমন কিছু উপায় বের করতে পারে যা জনগণের, বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীর উপর অর্থনৈতিক চাপ ফেলবে না। উদাহরণস্বরূপ, প্রত্যক্ষ করের ক্ষেত্রে সর্বোচ্চ স্ল্যাবে ইনকাম ট্যাক্সের হার বৃদ্ধি এবং চার্জ তথা ওয়েলথ ট্যাক্স বাড়ানোর মাধ্যমে কর আদায়ের ক্ষেত্রেও আরও মনোযোগী হওয়া যেতে পারে। নন ট্যাক্স এবং নন রেভিনিউ খাতে আয় বৃদ্ধি করার দিকেও নজর দেওয়া প্রয়োজন। ভ্যাটের হার না বাড়িয়ে বরং ভ্যাটের আওতা বাড়ানো যেতে পারে। এই মুহূর্তে কালো টাকা উদ্ধারের জোরালো চেষ্টা করা, ব্যাংকের লুণ্ঠিত টাকা ও নন পারফরমেন্স লোনের টাকা উদ্ধারের ব্যবস্থা করা হবে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বর্তমান সরকারের শ্বেতপত্র অনুযায়ী দুর্নীতি লুটপাটের প্রায় $234 বিলিয়ন বা 28 লক্ষ কোটি টাকা উদ্ধার করার সর্বোচ্চ প্রচেষ্টা অত্যন্ত জরুরি। ফ্যাসিস্ট হাসিনার বিদায়ের পর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের আন্তর্জাতিক ভাবমূর্তির কারণে সকলে আশা করছে যে আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের অর্থনৈতিক সাহায্যে এগিয়ে আসবে। এই প্রেক্ষাপটে IMF থেকে ঋণ পেতে তাদের প্রদত্ত কঠিন শর্তগুলো শিথিল করার জন্য বলা যেতে পারে। কারণ বলা হচ্ছে যে IMF-এর শর্ত পূরণে নাকি কর চাপানো হয়েছে। তাছাড়া দাতা দেশ ও দাতা সংস্থাগুলো কর্তৃক ঘোষিত অনুদান ঋণের অর্থ ছাড় করার ক্ষেত্রেও সরকারকে আরও প্রোঅ্যাক্টিভ হতে হবে। প্রতিটা আওয়ামী লীগ সরকারের সময় অনেক ক্ষমতাশালী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অন্যায়ভাবে কর অব্যাহতি দেওয়া হয়েছিল, কর্পোরেট ট্যাক্স রিবেট। তারা অনেকেই অন্যায়ের পথ বেছে নিয়ে অনৈতিকভাবে কর ফাঁকি দিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকার এই অন্যায় ও আর্থিক অনিয়মের পথ বন্ধ করে প্রত্যক্ষ কর বাড়াতে পারে। এর ফলে একদিকে যেমন সরকারের রাজস্ব আয়ের পরিসর বৃদ্ধি পেত, ঠিক তেমনি শুল্ক কারারোপের মতো জনবিধ্বংসী সিদ্ধান্ত এড়ানো যেত। বিগত সরকার বৃহৎ ঋণ খেলাপিদের নানা অনৈতিক সুযোগ সুবিধা দিয়ে খেলাপি ঋণের বোঝা সৃষ্টি করেছে। মাত্র 2% নগদায়ন করে বৃহৎ আকার ঋণ পরিশোধে শিডিউল করে তাদেরকে ঋণ খেলাপির তালিকা মুক্ত করে ফেলে রেখেছে। সরকারের উচিত এসব ঋণ খেলাপি অলিগার্কদেরকে অপরিশোধিত ঋণ পরিশোধে এবং বিদেশে পাচারকৃত অর্থ ফেরত আনতে বাধ্য করা। বর্তমানে ভ্যাট ও রাজস্ব প্রশাসনে পতিত সরকারের দোসররা এখনও বহাল তবিয়তে অবস্থান করছে। ফলে পূর্বের মতো এই খাতের চলমান অব্যবস্থাপনা, অস্বচ্ছতা ও দুর্নীতির কারণে রাজস্ব প্রশাসন তার কাঙ্ক্ষিত রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার উচিত ছিল রাজস্ব প্রশাসনের স্বচ্ছতা ও ধারাবাহিক জবাবদিহিতা নিশ্চিত করা এবং নজিরবিহীন দুর্নীতি প্রতিরোধ করে সরকারের বার্ষিক রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন করা। জনগণের কাছ থেকে সহজ পন্থায় পরোক্ষ কর আদায় করে রাজস্ব বৃদ্ধির NBR-এর অযৌক্তিক পরামর্শ জাতীয় স্বার্থ বিরোধী। অপ্রয়োজনীয় খাতে আর প্রোডাক্টিভ খাতে এত বেশি অতীতে ব্যয় করা হয়েছে, কিন্তু সেইগুলো এখন থেকেই গেছে। যেমন আপনার এই যে স্কুলগুলো, যেগুলো স্কুলের কোনো প্রয়োজন নাই, সেই সমস্ত স্কুলগুলোকে আবার নতুন করে এমপিওভুক্ত করার আবার তদবির বাণিজ্য শুরু হয়েছে। এটা রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি আর কি। যে সমস্ত জায়গাতে এখন কোনো টাকা পয়সা দেওয়ারই দরকার নাই, সেগুলোতে আবার টাকা পয়সা দেওয়ার একটা যোগ সাজস করে দুর্নীতি যারা করেন তাদের যোগ সাজস করে এই সেক্রেটারিয়েট থেকে এগুলো চিঠি বের করে নেওয়া হচ্ছে। এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি। এটা তো বন্ধ করতে পারছে না তারা, কারণ
ওই সেক্রেটারিয়েটে ওই পুরনো আমলের সমস্ত আমলারাই থেকে গেছে এবং তারা জানে কৌশলে কী করে দুর্নীতি করতে হয়, তারা সেই কাজগুলো করে যাচ্ছে সবাই।